রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, দফায় দফায় বৈঠক ব্যর্থ, দুর্ভোগ যাত্রীদের। 7 কলেজ শিক্ষার্থী ও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার, দাবি পূরণের আশ্বাস। জনগণ থেকে দূরে গেলে বিএনপিরও 5 আগস্টের মতো পরিণতি হবে, তারেক রহমানের সতর্কবার্তা। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। মঙ্গলবার দিনভর রেলের রানিং স্টাফদের সাথে দফায় দফায় বৈঠকেও কর্মবিরতি প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে 24 ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে যাওয়া আসা করছেন। এদিকে রেলপথ উপদেষ্টা ফজল কবির খান বলেছেন, যাত্রীদের জিম্মি করে এ ধরনের কর্মসূচি পালন দুঃখজনক। আবির আহমেদকে সাথে নিয়ে রিপোর্টে আরো জানাচ্ছেন ইফতেখার রেজা। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই চিরচেনা ব্যস্ততা। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অবসরের পর এককালীন অর্থ সুবিধা দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি তারা, এতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল। মঙ্গলবার ট্রেনের বন্ধ দরজার বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভোগান্তিতে পড়া অপেক্ষমান যাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। ভোর 4:30টার দিকে এখানে পৌঁছাইছি। পৌঁছানোর পরে শুনছি এরা স্ট্রাইক করেছে, ট্রেন চলছে না। রাত্রে যদি আমি খবরটা পাইতাম তাহলে তার আমি এখন আর কমলাপুর আসতাম না। এরা কর্মবিরতি দিছে ঠিক আছে, কিন্তু যেই ট্রেনের যেই ওয়েবসাইটগুলো কেন আমাদের কাছ থেকে টাকা নিল এবং টিকিট কাটলাম। রানিং স্টাফদের কর্মবিরতির কারণে শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশের রেল স্টেশনগুলোতে যাত্রী ভোগান্তির চিত্র প্রায় একই। রংপুরে এসে শুনি ট্রেন বন্ধ, স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, উনিও বলতে পারতেছে না যে ট্রেন কখন আসবে। ভোগান্তিতে পড়ছি না, আসছি বাসা থেকে সেজে গুজে আসছি, একটা জায়গায় যাব কাজের জন্য, এটাতে তো অবশ্যই ভোগান্তি আমাদের জন্য। রেল স্টেশন পরিদর্শনে গিয়ে রেলপথ উপদেষ্টা বলেন, স্টাফদের দাবির বিষয়ে আলোচনার দরজা খোলা রয়েছে। তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। দিনভর রেল উপদেষ্টা, রেল সচিব থেকে শুরু করে বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাসের মধ্যস্থতায় বৈঠকেও কোনো সমাধান হয়নি কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে। কোনো শ্রমিক আন্দোলন যেন বিপদগামী না হয়, ব্যর্থ না হয়, ভুল পথে যে আত্মঘাতী কোনো দিকে না যায়। অ্যাডভাইজার এখানে আসছে, জনদুর্ভোগ লাঘবের জন্য উনি যাবতীয় ব্যবস্থা নিয়েছে, বিকল্প ব্যবস্থা নিয়েছে এবং আন্দোলনরত শ্রমিকদের দাবি আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য উনি ওনার দুয়ার খোলা রেখে গেছে। আর দাবির বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী নেতারা। যে আমাদের 3, 11, 21 তারিখের প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে কোনো প্রকার ট্রেন চলাচল করবে না। আমরা আন্দোলনের ভিতরে থেকে আমাদের দাবি আসবে, দাবি পূরণ হবে, তারপরে রেল চলাচল স্বাভাবিক হবে, এর আগে কোনো প্রকার রেল স্বাভাবিক হবে না। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। 7 কলেজের শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নেবার আশ্বাস দেয়ায় সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। আর তাদের দাবি নিয়ে আলোচনা হয়েছে এবং পর্যায়ক্রমে তা মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে 7 কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, নতুন একটি মডেল দাঁড় করানো হতে পারে। আবির আহমেদের রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 7 কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদের পদত্যাগ এবং নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি সহ 6 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এ নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন 7 কলেজের প্রতিনিধিরা। ঘোষণা দেয়া হয় কর্মসূচি প্রত্যাহারের। এখান থেকে আমাদের দাবিগুলোর ব্যাপারে অত্যন্ত পজিটিভভাবেই নেওয়া হয়েছে এবং এই বিষয়গুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে, সেটা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে 24 ঘন্টা পরে আমরা 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই
কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খান আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলির ব্যবস্থা নেব। এদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা 7 কলেজ নিয়ে চলমান সংকট প্রসঙ্গে বলেন, সব মিলিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমত এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে, সেটার জন্যই তো কাজ করা হচ্ছে, তার চলছে। কিন্তু এইরকম বিশ্ববিদ্যালয় করতে যে কোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে তার একটা বিধান লাগে। ঢাকার 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনাটাই একটা ভুল সিদ্ধান্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে দাবি পূরণ না হওয়ায় দাবি আদায়ের লক্ষ্যে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীরা। আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিলাম, এরপরে রাকিব সহ সবাই যারা আহত হয়েছে আমরা সামষ্টিকভাবে বসে পরবর্তী কার্যক্রম সিদ্ধান্ত আমরা জানাবো। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার আশ্বাস দেয়ায় শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ পরিষদ। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শাহবাগে ফিরে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক নেতারা, জানাচ্ছেন নূর হোসেন। টানা 3 দিন ধরে জাতীয়করণের দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ইবতেদায়ী মাদ্রাসার কয়েকশো শিক্ষক। শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের মতো পরিশ্রম করেও কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগ তাদের। আমরা বিগত দিনেও আমরা বারবার আন্দোলন করেছি, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আমরা পাইনি। 40টা বছর যাবত শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে তারা শিক্ষাদান কার্যক্রম দিয়ে যাচ্ছে, বাট তাদের কোনো বেতন নাই। তারা চরমভাবে ব্যথিত হয়েছে এবং মূল্যহীন অবস্থায় এই বাংলাদেশে আমরা বসবাস করছি। প্রাইমারি স্কুল তারা এখন হাজার হাজার টাকা পায়, তারা সুখের স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছে। আর সেই ক্ষেত্রে ইবতেদায়ী মাদ্রাসা সেখানে জেনারেল পাঠ্যপুস্তকের পাশাপাশি ইসলামী শিক্ষাও দিয়ে যাচ্ছে, আর আমরা সেখানে কোনো টাকাই পাই না। পরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যান শিক্ষকদের 15 সদস্যের প্রতিনিধি দল। কয়েক ঘন্টার আলোচনা শেষে শাহবাগে এসে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, ইবতেদায়ী মাদ্রাসাগুলোকেও পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। প্রথম দফাতে সকল প্রতিষ্ঠান জাতীয়করণের যে দাবি ছিল, আমরা সকলের সাথে, আপনাদের সাথে আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন, আমরা সকলে ঐক্যমত পোষণ করে আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে সন্তোষ প্রকাশ করে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষক নেতারা। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরে বাস্তবায়ন একটা আমাদের আলটিমেটাম থাকবে, শেখা থাকবে। আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেব। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জনগণ থেকে দূরে চলে গেলে বিএনপিরও 5 আগস্টের মতো পরিণতি হবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কোনো নেতাকর্মীর কারণে দলের প্রতি মানুষের আস্থা নষ্ট হলে তাকে ছাড় দেওয়া হবে না। দিন শেষে বিএনপির জনপ্রিয় কিনা তা জনগণই বিচার করবে। মঙ্গলবার খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের নেতাকর্মীদের কর্মশালায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা বিএনপি এবং খুলনা মহানগর বিএনপির নেতারা। কর্মশালায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে স্থানীয় নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নেতাকর্মীরা দলের আস্থা নষ্টের কাজ করলে কোনো ছাড় নয়। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না।
এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। কাজেই জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা, ওই 5ই আগস্টে পরিণতি হবে। কাজেই 5ই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয়, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কি করবে মানুষ তা জানতে চায়। আমরা রাজনৈতিকভাবে কার সাথে যাব, কাকে গ্রহণ করব, কাকে গ্রহণ করব না, কার সাথে সম্পর্ক করব, কার সাথে সম্পর্ক করব না, এগুলো আমাদের ব্যাপার। কি কি চেষ্টা করবেন, কি কি পদক্ষেপ নেবেন, জিনিসপত্রের দাম যাতে সহনশীল পর্যায়ে থাকে, মানুষ এইগুলো জানতে চায়। আপনাদেরকে ছোট ছোট কর্মসূচি গ্রহণ করতে হবে। সামনে জাতীয় নির্বাচনের বৈতরণী পার হতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, 31 দফাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সামনে একটি নির্বাচন আমাদেরকে পার হতে হবে। এই নির্বাচন পর্যন্ত আপনাদেরকে 31 দফা কর্মসূচির মানুষের কানে কানে নিয়ে যেতে হবে, ঘরে ঘরে নিয়ে যেতে হবে। বিএনপি কথা ও কাজে মিল রাখতে চায় বলেও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা সরাসরি নির্দেশে দেশে গুম, খুন ও হত্যা হয়েছে এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে এই প্রতিবেদন তুলে ধরেন সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত স্বৈর শাসক শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের জন্য প্রশংসা করেন তিনি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন কোম্পানির প্রধানরা। এ সময় সংযুক্ত আরব আমিরাতের দুটি বড় কোম্পানি আবুধাবি স্পোর্টস গ্রুপ এবং মাজদার বাংলাদেশে বন্দর উন্নয়ন ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনা তুলে ধরেন কোম্পানি প্রধানরা। জাতীয় নির্বাচনের অগ্রগতি ও প্রস্তুতি জানতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সেখানে সিসিএএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে কমিশন কোনো ধরনের আপোষ করবে না। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের পথে হাঁটতে শুরু করেছে কমিশন। সীমানা পুনর্নির্ধারণ এবং দল নিবন্ধনের মতো কাজগুলোর সঙ্গে আইন ও কাঠামো সংস্কারের বিষয়টি মাথায় রেখে চলতে হচ্ছে নির্বাচন কমিশনকে। এমন বাস্তবতায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তুতির খোঁজ খবর নেন। জানান, ইইউ চায় ত্রয়োদশ সংসদ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, যা হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী। এজন্য যত ধরনের সহযোগিতা দরকার ইউরোপীয় ইউনিয়ন সেটির আশ্বাস নির্বাচন কমিশনকে দিয়েছে। কমিশনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা নেওয়ার বিষয়ে আমাদের অনুরোধ করেছে। সিসি বলেন, নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য করতে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার দে হ্যাভ অ্যাসিউরড আস যে দে উইল বি উইথ আস। আমরা বলেছি যে আমাদের যে কমিটমেন্ট ফর এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন সেটা অ্যাচিভ করার জন্য, ডেলিভার করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি, এই কথাটা ওনাদেরকে জানিয়েছি। তিনি আরও বলেন, কমিশনের স্বাধীনতা খর্ব হবে এমন কোনো প্রস্তাব মানবেন না তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে কে বলেছেন তা জানেন না উল্লেখ করে অর্থ মন্ত্রণালয় এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে বাড়ছে বিদেশি মিশনে কর্মরতদের ভাতা। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। কর্মবিরতি পালন করা রেলওয়ে রানিং স্টাফদের জন্য নতুন করে অর্থের সংকুলান করাও সম্ভব নয় বলে জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন রোকনউদ্দিন। মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান ও আনুতোষিক সুবিধার দাবিতে সোমবার রাত থেকে কর্মবিরতি পালন করেছে রেলের চালক, সহকারী চালক, গার্ড ও টিটিই।
সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল তাদের দাবি পূরণে প্রয়োজনীয় অর্থের সংস্থান আছে কিনা। বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে প্রায় 7,000 কোটি টাকার প্রয়োজন। সেই অর্থের সংস্থান করে মহার্ঘ ভাতা কিভাবে দেয়া হবে, সাংবাদিকদের এমন প্রশ্নে পাল্টা প্রশ্ন করেন অর্থ উপদেষ্টা। তবে বিদেশি মিশনে কর্মরতদের ভাতা বাড়ছে বলে জানান তিনি। পৃথিবীর অন্যান্য দেশ যাচাই বাছাই করে তা আমরা দেখেছি বাংলাদেশেরটা ওয়ান অফ দি লোয়েস্ট অ্যালাউন্স। অতএব আমরা যে হঠাৎ করে দিয়ে দিয়েছি তাদেরকে ওরা দাবি করে তা না, এখন যতটুকু চেয়েছে তাও তো দিই না, আমরা যুক্তির সাথে দিয়েছি। মহার্ঘ ভাতা এখন আমরা ডিসিশন নেই না, কে দিয়েছে ওষুধ আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে তো অর্থ মন্ত্রণালয় বলবে দেবো কি না দেবো কত, তারপরে ঘোষণা হচ্ছে না স্যার। আমি না তো বলি না, হাও বলি না, সিদ্ধান্ত হয়নি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে চাল, ডাল সহ ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে 3 পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারকৃত পুলিশ কর্মকর্তারা হলেন মিরপুর জোনের এডিসি এম মইনুল ইসলাম, বরখাস্ত হওয়া শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন আরশাদ হোসেন ও এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে 31 জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ আরশাদ হোসেনের মামলার পরবর্তী শুনানি আগামী 23 ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এছাড়া 19 জুলাই রামপুরার মেরাদিয়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক কিশোরকে গুলি করা এএসআই চঞ্চল ও মিরপুরের এডিসি মইনুল ইসলামের পরবর্তী শুনানি হবে 24 মার্চ। প্রসিকিউশনের করা গ্রেপ্তার আবেদনের অপর শুনানি নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে কয়েকটি ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করা হয়েছিল, সেই ওয়ারেন্ট অফ অ্যারেস্টের ভিত্তিতে 3 জন আসামিকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। একজন হলো 23/2/2025 আর বাকি দুইটা হলো 24/3/2025। এই 3 জন আসামিকেই ট্রাইব্যুনাল একটি আদেশের মাধ্যমে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিকদের মর্যাদাও নিশ্চিত হবে না বলে মনে করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এই কমিশনের কাজ হলো স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠা করার জন্য সংস্কার সুপারিশ করা। তাই স্বাধীন সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন পেশ করা হবে জানিয়ে কামাল আহমেদ বলেন, সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের ওপর সাংবাদিকদেরই চাপ সৃষ্টি করতে হবে। সাংবাদিকরা চাপ সৃষ্টি না করলে সংস্কার প্রস্তাবের কিছুই বাস্তবায়ন হবে না। এই কমিশনের এখতিয়ারের মধ্যে নয় ওয়েস্ট বোর্ডের বিষয়টা। তবে এই কমিশন যেটা বলতে পারে, যেহেতু এই কমিশনের দায়িত্ব হচ্ছে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম করার জন্যে সংস্কারের সুপারিশ করা, সে কারণে আমরা বলতে পারি যে স্বাধীন সাংবাদিকতার জন্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আসন্ন রমজানে ওএমএস এর মাধ্যমে 30 টাকা কেজি দরে চাল বিক্রি করবে সরকার। মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের 64 জেলার 424টি উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য ওএমএস এর মাধ্যমে এই চাল বিক্রি কার্যক্রম পরিচালিত হবে। ফেব্রুয়ারি থেকেই 401টি উপজেলায় প্রতিদিন 3 মেট্রিক টন করে এবং 3টি পার্বত্য জেলায়
23টি উপজেলায় 1 মেট্রিক টন করে চাল বিক্রি করা হবে। এছাড়া এই কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, 8টি সিটি কর্পোরেশন ও শ্রমঘন 8 জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে 906টি কেন্দ্রে দৈনিক 1 টন করে চাল বিক্রি করা হবে। প্রতি কেজি 30 টাকা দরে জনপ্রতি 5 কেজি চাল বিক্রি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে ধাপে ধাপে। তবে এর আগে ব্যাংক রেজুলেশন, ব্যাংকগুলোকে একত্রীকরণ সহ প্রয়োজনীয় কাজ শেষ হবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার সকালে মাইক্রো ফিন্যান্স রেগুলেটরি অথরিটির গবেষণা প্রকাশনা অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষুদ্র ঋণ দারিদ্র্য কতটুকু কমাচ্ছে, বেশি হারে সুদ নেওয়া হচ্ছে কিনা এবং প্রাপ্য ব্যক্তি পাচ্ছে কিনা সেদিকে নজর দেওয়া দরকার। ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো হাসপাতাল ও জমিতে বিনিয়োগ করছে, যা বন্ধ করা দরকার। বলেন, প্রান্তিক মানুষকে সুবিধা দিতে এই ঋণ কার্যক্রমটি পরিচালনা হওয়া উচিত। ক্ষুদ্র ঋণ দিতে বন্ধকি ব্যবস্থা রাখা উচিত নয়। 22টি মন্ত্রণালয় থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম এক মন্ত্রণালয়ে চলে আসা দরকার। আর দুর্যোগের সময় ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোকে কিস্তি পরিশোধের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলে জানান গভর্নর। এখন রাখার পর এখন ধরা খেয়েছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। আমরা ব্যাংক কনসলিডেশন কিছু করতে হবে, ইত্যাদি অনেক কিছু করা যাবে, করা হবে ইন দ্য নেক্সট, এই বছরই হয়তো ইনশাল্লাহ অনেক কিছু করা যাবে। রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, দফায় দফায় বৈঠক ব্যর্থ, দুর্ভোগ যাত্রীদের। 7 কলেজ শিক্ষার্থী ও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার, দাবি পূরণের আশ্বাস। জনগণ থেকে দূরে গেলে বিএনপিরও 5 আগস্টের মতো পরিণতি হবে, তারেক রহমানের সতর্কবার্তা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।